সেখানে দর্শকদের সামনে রাখবো। টাইমিংয়ের প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে দলীয় প্রতীক জোড়া ফুল তার মালিক কে হবে, অর্থাৎ আসল তৃণমূল কে, তা নিয়ে টানাপোড়েন কিন্তু সমানভাবে চলছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরাই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ঘর ভেঙে খান খান, দলের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক কাউন্সিলররা যে বৈঠকে থাকছেন সেখানেই থাকছে না তৃণমূল নেত্রীর ছবি, অ্যাকাউন্টেও পড়েছে তালা। আর এবার কি প্রতীকের পালা? তৃণমূলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে যাওয়া কি স্রেফ সময়ের অপেক্ষা? আপনারা কি এই লোগোর ব্যাপারে কোনো কিছু বলেছেন? আমাদের যা বক্তব্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত জনপ্রতিনিধি, সব স্তরের জনপ্রতিনিধি তারা আমাদের সঙ্গে আছেন। তো আমাদের রিপ্রেজেন্টেশন আমরা যা দেওয়ার ছিল, আর আমরা নির্বাচন কমিশনের উপর আস্থাশীল। বলছি আপনারা প্রতীকের বিষয়ে কি ভাবছেন? আমি তো বললাম যে আমরাই তো তৃণমূল কংগ্রেস, আমরা দেশের আইন কানুনে নির্বাচন কমিশনে আস্থাশীল। সিম্বল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা। তৃণমূল এখন আড়াআড়ি বিভক্ত, কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। গত সোমবার নিউটাউনের হোটেলে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্পেশাল সেশনে যে কমিটি তৈরি হয় সেখানে নতুন চেয়ারপারসন হয়েছেন অরূপ রায়। এদিন প্রতীক নিয়ে মুখ খুলেছেন তিনি। দলের নাম কি তৃণমূল কংগ্রেসে থাকবে? আশা করা যায়। আর প্রতীকের ব্যাপারটা কি হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এখন একটা কমিটি তৈরি হয়ে গেল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। হ্যাঁ, কমিটি তৈরি হয়েছে, কমিটি তৈরি করেছে আমাদের নেতৃবৃন্দ। যে মহিলা কংগ্রেস থেকে কংগ্রেসের সুদিনে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে বাংলার মানুষ সেই সিম্বলেই যাবে। সিম্বল ইজ নট দ্য বিগ নিউজ। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এর আগেও বহু রাজনৈতিক দলের এর আগে অল ইন্ডিয়া বা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেটা হয়েছে। এক্ষেত্রে কি হবে আমি জানি না, তবে তারা যেতেই পারে, আবেদন করতেই পারে এবং নিয়ম অনুযায়ী যারা পাবার তারাই পাবে। গত মঙ্গলবার নির্বাচন কমিশনে গিয়ে নতুন জাতীয় কর্মসমিতির তালিকা জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এদিকে কালীঘাট তৃণমূলের তরফেও জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে, কিন্তু প্রতীক কার কাছে থাকে সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথবাবু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রতীক কার কাছে যাবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, নির্বাচন কমিশনের উপর আস্থা আছে। কিন্তু যেভাবে বিদ্রোহীদের সংখ্যাটা বাড়ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরও একটা কথা বলেছিলেন যে সংবিধানে কিন্তু সংখ্যাটা একটা আসল বিষয়। তো সেক্ষেত্রে কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কি এই প্রতীক ধরে রাখতে পারবেন? হ্যাঁ, ওটাতে যাওয়ার আগে আমি অনির্বাণের প্রশ্নের একটা কথা বলি। জঞ্জালের গুরুত্ব নেই বললেও আবার ভুল, কারণ জঞ্জাল কিন্তু রিসাইকেলও করা হয়। বিজেপি কিন্তু রাজনীতি করতে এসছে। রাজনীতি মানে আমরা সবাই জানি পলিটিক্স টক্স অ্যাবাউট পাওয়ার। তাহলে পাওয়ারে থাকতে গেলে নাম্বারটাও একটা গেম। আমি যদি নাম্বার পাই, বিজেপি কি যাদের এই যে 30 জন 20 জন যাদের কথা এমপির কথা হচ্ছে, এদের কি বিজেপি বিরাট কিছু পাত্তা দেবে বলে অনির্বাণের ধারণা? ভবিষ্যতে আমি কি হবে সেটা আমি বলতে চাই না, কিন্তু এটা ঘটনা যে এই মুহূর্তে 20 জন তাদের দরকার, তারা পেয়েছে, তারা নেবে। কাজ হয়ে গেলে এটা কি তৃণমূল যদি ওখানে থাকতো, তৃণমূল কি করতো না? এটা তো সহজ রাজনীতির অঙ্ক বলে যে আমার ভোটের, আমার যদি সংসদের অঙ্ক আমার দলে না ঢুকিয়ে একটা জায়গায় আমি যদি আমেন করবার জন্য কিছু লোককে পাই, নেব না কেন? নেব। যদি তার বিরুদ্ধে কেউ অভিযোগ করে, তাহলে সেই অভিযোগের বিরুদ্ধে অভিযুক্ত হলে তাকে আমরা, আমাদের তো কোনো দলের দায়িত্ব নেই, সে তো অন্য দলে আছে। এবার আমি আসছি প্রতীকের কথায়। এটা কিন্তু ঋতব্রত কথাটা ঠিক বলেছে, কারণ আজকে আমি ওই কনস্টিটিউশনটা, মানে তৃণমূল দলের কনস্টিটিউশনটা এক ঝলক দেখছিলাম। তাতে কিন্তু এই বিভিন্ন যে এমএলএদের মধ্যে থেকে প্রতি 5 জন থেকে 1 জন থাকবে, এই যে স্টেট কমিটি তা দিয়ে তৈরি হবে, এই যে বিভিন্ন ভাগগুলো করে রেখেছে, তখন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি যে এই ঘটনা এই দিন একদিন আসবে। এই যে বিভিন্ন এমপিদের 5 জনের মধ্যে 1 জন আসবে ন্যাশনাল কমিটিতে, এই রকম যে ভাগগুলো, সংখ্যাটা কিন্তু সেখানে একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে।
এবং চেয়ারম্যান যে কিভাবে ইলেক্টেড হবে আমি কিন্তু ওটা খুঁজে আমি বের করতে পারলাম না। আমার হয়তো ভুল, মানে আমি আরো ভালো করে খুঁজে দেখলে হয়তো পেতাম, কিন্তু চেয়ারম্যানকে যে সরানো যাবে না এরকম কোনো প্রভিশন আমি দেখতে পেলাম না। তাহলে মানে ইলেকশন কমিশনের কাছে কিন্তু একটা বিরাট সমস্যা, মানে নাম নিশানের এই যে সমস্যা, তার মানে আপনি বলছেন এই যে ধরুন জাতীয় কর্মসমিতিতে এই যে করা হলো ঋতব্রত তৃণমূলের তরফে, সেখানে মাথায় অরূপ রায়কে বসানো হলো, সেটা সম্পূর্ণ সংবিধান মেনে আপনি বলছেন। সংবিধানের যে ধারাগুলো প্রভিশনগুলো আমি এক্ষুনি খুলে দেখিয়ে দিতে পারি। প্রতি 5 জনে 1 জন করে যাবে স্টেটে, প্রতি 5 জনের ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে যাবে। তাহলে এই যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তারা তৈরি করছে, তাদের 4 জন যদি নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি করে, তাহলে অসুবিধাটা কোথায়? তারা অন্য 6 জনকে আর 2 জনকে পেল না। এইটা যদি হয় তাহলে নির্বাচন কমিশন এই যে সিস্টেমটা উনি করে রেখেছিলেন, তখন তো ভাবেননি যে এই বিরোধিতা আসবে। এটার ফলে যেটা হবে যে সংখ্যাটা কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ ওয়ার্কিং কমিটিতে কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংখ্যা সেটা কমে যাবে, জাতীয় সমিতিতেও তাই, কর্মসমিতিতেও তাই, এবং রাজ্য কর্মসমিতিতেও তাই। এবং সেইখানে নির্বাচন কমিশন নিশ্চয়ই আমার থেকে অনেক প্রাজ্ঞ ব্যক্তিরা থাকবেন, তারা কিভাবে এটাকে সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু খুব গভীর চিন্তার বিষয়। এবং ঋতব্রতদের বক্তব্য ফেলে দেওয়ার মতো আদৌ নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার, এটা ঠিক কথাই মহুয়া মৈত্র বলেছেন, তিনি আবার দল করে নিতে পারেন, সেটা আলাদা প্রশ্ন। আবার প্রতীক বাদ দিয়ে তিনি এগোতে পারেন, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই দল প্রতীক এবং এই যে টাকার ভাগিদার কে হবে, এটা নির্বাচন কমিশনের থাকবে, এবং নির্বাচন কমিশনের যে মুহূর্তে সিদ্ধান্ত দেবে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে যাবে। ওই করতে করতে 3 বছর পেরিয়ে যাবে, এরাও 20 মানে সবটাই একটা গন্ডগোলের জায়গায় যাবে, এইটা আমার ধারণা। না, বলছি প্রশ্নটা এখানে যে সংখ্যা যদি একটা গুরুত্বপূর্ণ বিষয় হয় এবং সেটা নির্বাচনী প্রতীক এবং আসল দলকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যদি বিচার্য বিষয় হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা জাতীয় কর্মসমিতির তো আর কোনো অস্তিত্বই কার্যত থাকবে না। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, এখানে যদির কোনো প্রসঙ্গই নেই। আপনারা প্রচুর বক্তব্য যে প্রেমাইসটার উপর সাজাচ্ছে, যে প্রেমাইসটাই ভুল। কনস্টিটিউশনটা এখানে পড়া আছে, দাদা শুনে নিন, আরে কথাটা শুনুন, কথাটা শুনুন, আর শুনতে অসুবিধা না, না, শুনতে অসুবিধা নেই, বলো না। যে কনস্টিটিউশনটা আপনি দেখেছেন একটু ভালো করে দেখবেন, সেখানে চেয়ারপারসনের পাওয়ারটা লেখা আছে 1। যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা এত কথা বলছেন, সেই চেয়ারপারসনের পাওয়ারে পরিষ্কার লেখা আছে যা ডিসিশন তিনি নেবেন সেটা ফাইনাল। 2022-এ কমিটির মিটিংয়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ রি-ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন, এবং তিনি ডিসিশন নিয়েছেন যে এদের বহিষ্কারের। এদের নেওয়া কোনো সিদ্ধান্ত আমাদের কনস্টিটিউশন অনুযায়ী, যেটা রেজিস্টার্ড অ্যাট ইলেকশন কমিশন, তাদের নেওয়া কোনো সিদ্ধান্তই বৈধ নয়। সেখানে বাকি 5টা নিল, 6টা নিল, 20টা নিল, ইট ইজ ইমম্যাটেরিয়াল। যে দলের কেউ নয়, চেয়ারপারসন সিদ্ধান্ত নিয়ে বহিষ্কার করে দিয়েছে, সেই শর্তটাকে রেখে দেওয়ার কথা বলতে হবে। যদি সেটা বন্দ্যোপাধ্যায়ের দিকে যায়, তাহলে এই বহিষ্কারের কোনো গুরুত্বই নেই। অলরেডি দেয়ার, ইট ইজ ডিক্লেয়ার্ড। আপনারা ভালো করে দেখুন, আপনি কনস্টিটিউশনটা ভালো করে দেখেননি, চলে আসছে, কখনোই আসছে না। যারা রয়েছে তারাই ছিল, কমিটি ইজ ডিক্লেয়ার্ড। চেয়ারপারসনের সিদ্ধান্ত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, সেটা প্রথমে স্পিকার মান্যতা দিয়েছিলেন, যেটাকে চ্যালেঞ্জ করে শোভনদেব চট্টোপাধ্যায় কোর্টে গেছিলেন, কোর্ট সেখানে কোনো হস্তক্ষেপ করেনি, কার্যত কোর্ট মান্যতা দিয়েছে। মামলা এখানে শেষও হয়নি, মামলা ডিভিশন বেঞ্চে গেছে। আপনি চিন্তা করবেন না, ওই যে ভুয়ো ভাবে বিরোধী দলনেতা বানানো হয়েছে, ওটা কোর্টের মাধ্যমে আমরা ঠিক বুঝে নেব। আরে স্পিকারের ক্ষমতা এ ব্যাপারে অসীম, এটা অনির্বাণের জানা উচিত। মাননীয় স্পিকার, আমি বলছি একের পর এক, সেটা একেবারে হকের ডিএ থেকে শুরু করে একের পর এক মামলায় কিভাবে জনগণের করের টাকায় সুপ্রিম কোর্ট পর্যন্ত বারবার দৌড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের তৎকালীন সরকার। এই ছবি সামনে একাধিকবার সামনে এনেছি, এবার অবশ্য পার্টি তহবিল থেকে যাচ্ছে। নিঃসন্দেহে কোর্ট কি বলবে সেদিকে আমাদের নজর থাকবে। পার্টি তহবিল থেকে যাবে কি করে? পার্টি তহবিল সিজ করা আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।